আগামীকাল মূলত বামপন্থী শ্রমিক ইউনিয়নগুলো গোটা দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে কারণ একটা শ্রম আইন তৈরি হতে যাচ্ছে। আমাদের দেশের সরকার নতুন একটা শ্রম আইন তৈরি করছে, যে আইন অনুযায়ী অনেকেই মনে করছে শ্রমিকদের অবস্থা বিপর্যস্ত হবে, কর্মচারীদের অবস্থা বিপর্যস্ত হবে। এই শ্রম কোড বা নতুন যে শ্রম আইন তৈরি করবার কথা কেন্দ্রীয় সরকার বলছে, তাতে সমস্ত দায়িত্ব, আইনি যে দায়িত্ব ছিল শ্রমিকদের নিরাপত্তা দেওয়ার, তাদের রক্ষা করার, সে বিষয় অনেক শিথিল হয়ে যাচ্ছে। অর্থাৎ কর্মচারীদের অধিকার বলতে তেমন কিছু থাকছে না। শ্রমিক ইউনিয়নগুলোর তেমনটাই অভিযোগ। দিনের পর দিন আমরা জানি 8 ঘন্টা কাজ করবার যে সময়সীমা, ঠিক আমাদের দেশে এখন শ্রমিকদের আর 8 ঘন্টা কাজের সময়সীমা নির্ধারিত নয়, অনেক বেশি কাজ করতে হয়, কাজ করিয়ে নেওয়া হয় শ্রমিকদের। যখন তখন ছাঁটাই করা হয় এবং তার জন্য কর্তৃপক্ষকে খুব বেশি চেপে ধরার বা কর্তৃপক্ষ বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরিসরটা ক্রমশই ছোট হয়ে আসছে। আরও একটা বিষয় উল্লেখ করবার মতো, যে শ্রম কোড চালু হবার সঙ্গে সঙ্গে শ্রম বিষয়টা তো কেন্দ্র এবং রাজ্যের যৌথ তালিকাভুক্ত। এখানে কিন্তু রাজ্য সরকারের ভূমিকা ক্রমশ কমে যাচ্ছে। অর্থাৎ কেন্দ্রীয় আইন অনুযায়ী গোটা দেশের শ্রমিক কর্মচারীদের একটা আওতার মধ্যে নিয়ে আসা এবং সেই অনুযায়ী শ্রমিক কর্মচারীরা তাদের নিয়ন্ত্রণ রেখা মেনে কাজ করতে হবে, এমনটাই ভাবা হচ্ছে। শ্রমিকদের যে অধিকার, ন্যায্য পাওনা, তাদের অধিকারের পক্ষে যে ধর্মঘট করার স্বাধীনতা, সেগুলোকে একটু একটু করে সংকুচিত করা হচ্ছিল বিভিন্ন সময়। প্রশ্ন উঠেছে যে গোটা দেশ জুড়ে শ্রমিক কর্মচারীরা একত্রিত হয়ে এর বিরুদ্ধে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারল কি? বিশেষ করে বামপন্থীদের তো দায়িত্ব ছিল গোটা দেশ জুড়ে শ্রমিক কর্মচারীদের একত্রিত করে এই শ্রমিক কর্মচারীদের স্বার্থ রক্ষা করবার জন্য অনেক বেশি সক্রিয় করে তোলা। তারা একত্রিত হয়ে আন্দোলন করবে, সেই আন্দোলন যদি প্রবল আকার ধারণ করতে পারত, তাহলে এত অনায়াসে আজকের শাসকরা এই শ্রম কোড চালু করতে পারত। কোথাও বারবার করে মনে হয় যে আসলে শ্রমিক কর্মচারীদের একত্রিত করা, তাদের অধিকার সম্পর্কে সচেতন করা, সেই করার বিষয় যারা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত, শ্রমিক ইউনিয়ন গড়েছেন যারা, তারা বোধহয় ততটা সফল হতে পারেননি বলেই সরকার একের পর এক এইভাবে শ্রমিকদের উপরে তাদের আইন চাপিয়ে দিচ্ছে এবং বেসরকারি ক্ষেত্রে যারা রয়েছেন সেই মালিক শ্রেণীকে অনেক বেশি সুযোগ সুবিধা করে দেওয়ার দিকে যাচ্ছে। বারবার এটা আমাদের মনে হয় যে শ্রমিক কর্মচারীদের অধিকার তো ন্যায্য অধিকার, আমাদের সংবিধানের স্বীকৃত অধিকার। এতদিন পরে আবার নতুন করে একটা আইন তৈরি করে যেভাবে শ্রমিক কর্মচারীদের অধিকারগুলোকে অনিশ্চিত করে তোলা হচ্ছে, শ্রমিক কর্মচারীদের দাবি দাওয়াকে পিছনে সরিয়ে দেওয়ার প্রয়াস হচ্ছে, তার প্রতিবাদে সমস্ত শ্রমিক কর্মচারী তো একত্রিত হয়ে আন্দোলনে নামবেন, তারা তো সরকারকে সবক শেখাবেন। আমাদের আশ্চর্য লাগে, যখন কৃষক আন্দোলন হয়েছিল আমরা সবাই জানি কৃষকরা কিন্তু পেরেছিলেন কৃষকদের জন্য যে নতুন আইন কৃষি বিল, সেটাকে আটকে দিতে। লাগাতার ভেবে দেখুন, লাগাতার তারা অবরোধ করে বসেছিলেন। দিল্লির মতো জায়গায় তারা অবরোধ করেছিলেন, একত্রিত হয়েছিলেন, গোটা দেশের কৃষক সমাজ একত্রিত হয়ে প্রতিবাদ করেছিলেন। আর শ্রমিকদের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে শ্রমিকরা সেভাবে একত্রিত হতেই পারছেন না, কোথাও যেন তারা একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছেন। শ্রমিক কর্মচারীদের তাই বারবার একত্রিত হবার আবেদন নিয়ে ইউনিয়নগুলো তাদের সচেতন করবার প্রয়াস করেছে।
তাদের মতো করে কাজ করেছে, কিন্তু তৎসত্ত্বেও এটা বলতে হবে বামপন্থী ট্রেড ইউনিয়ন বা বামপন্থী শ্রমিক ইউনিয়নগুলো, আমি ভুল বললাম, ট্রেড ইউনিয়ন না, শ্রমিক ইউনিয়নগুলো এক্ষেত্রে তেমন সফল হতে পারেনি। আমাদের প্রশ্ন, আগামীকাল একটা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, সেই ধর্মঘটটা হয়তো হবে, কোথাও হবে কোথাও হবে না, কিন্তু একটা দিনের ধর্মঘটের মধ্য দিয়েই এটা কিন্তু শেষ হবে না। শ্রমিকদের, কর্মচারীদের এই আইনটার বিরুদ্ধে লড়াইটা জারি রাখতে হবে। তীব্র লড়াই যদি না করা যায়, লড়াই যদি তীব্র থেকে আরো তীব্র না করা যায়, তাহলে মালিক শ্রেণীর যে আক্রমণের মুখে আমাদের এদেশের শ্রমিক শ্রেণী এখন পড়েছে, এই আক্রমণটা বাড়তে থাকবে। আমাদের দেশে কেন্দ্রীয় সরকারের যে অভিমুখ, তাদের ভাবনার অভিমুখ, তাদের চিন্তার অভিমুখ পরিষ্কার। তারা পুঁজিতন্ত্রে বিশ্বাস করে, পুঁজির বিকাশকে তারা ত্বরান্বিত করতে চায়। তাই পুঁজিবাদের স্বার্থে পুঁজিপতিদের জন্য যে আইন কানুনগুলো করা দরকার বা পুঁজিপতিদের হাতে বেশি ক্ষমতা দেওয়া তাদের অভিপ্রায়। তারা মনে করছেন যে পুঁজিপতিদের বেশি ক্ষমতা দিলে তারা তাদের মতো করে কাজ করলে আমাদের অর্থনৈতিক উন্নতি হবে। এটা তাদের ভাবনা, পুঁজিবাদী ভাবনার যে বিষয় সেটা তাদের মধ্যে রয়েছে, এটা আমরা জানি, এটা নতুন কিছু নয়। কিন্তু তাকে প্রতিরোধ করবার জন্য বামপন্থীদের তো একত্রিত হতে হবে, কর্মচারীদের একত্রিত হতে হবে। আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে আমাদের দেশে এই মুহূর্তে বেকার সমস্যাটার মারাত্মক সমস্যা। সরকারি স্তরে চাকরি পাওয়ার জায়গাটা ক্রমশ সংকুচিত হতে হতে একদম ছোট হয়ে গেছে। সরকারি চাকরি এখন নেই বললেই হয়। অধিকাংশ ক্ষেত্রেই বেসরকারি ক্ষেত্রের চাকরির জন্য মানুষকে ঝাঁপাতে হচ্ছে, উপায় নেই। ঠিক এমতো অবস্থায় স্বাভাবিকভাবেই আগামীকালের ধর্মঘট একটা সিম্বলিক বা প্রতীকী, সেই প্রতীকটাকে সামনে রেখে আমাদের এগোতে হবে। সেই এগোনোর কাজটা কত দূর করা যাবে এবং এই শ্রম আইন এই বিষয়টা কতটা বিপজ্জনক, আসুন আমরা একটু বোঝবার চেষ্টা করি। আলোচনার মধ্য দিয়ে এই বিষয়টা বোঝবার চেষ্টা করবার দরকার আছে। আগামীকাল একটা দিনের ধর্মঘটের মধ্যে দিয়ে কিন্তু সব শেষ হবে না। অত্যন্ত বিপজ্জনক একটা আইন লাগু হতে যাচ্ছে আমাদের দেশে। সেটাকে প্রতিরোধ করবার জন্য শ্রমিকরা কতটা একত্রিত, কিংবা আদৌ শ্রমিক কর্মচারীরা একত্রিত হয়ে এটা প্রতিরোধ করতে পারবে কিনা, সেই বিষয়টা আমাদের আলোচনায় আনতে হবে। আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে রয়েছেন রূপম চট্টোপাধ্যায়, সাংবাদিক রূপম চট্টোপাধ্যায়কে আমি আমন্ত্রণ জানিয়েছি আজকে বিষয় আলোচনা করবার জন্য। আমি গোটা বিষয়টা একটু কথা বলবো, আমরা আলোচনা করব। রূপম চট্টোপাধ্যায়কে আমাদের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। রূপম দা, তোমার কাছে আমি যেটা জানতে চাইছি, একটা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমাদের দেশ যাচ্ছে। তুমি দীর্ঘদিন এই বিষয়গুলো নিয়ে সরব থেকেছো, সিরিয়াস সাংবাদিকতা করা যাকে বলে সেই বিষয়গুলোতে তুমি থেকেছো। সেই সূত্রেই তোমাকে জিজ্ঞাসা যে এই যে শ্রম আইন তৈরি হতে যাচ্ছে, খুব সচেতনতা কি তৈরি করা গেছে শ্রমিক কর্মচারীদের মধ্যে যে এই আইনটা আসলে খুব বিপজ্জনক, কেন বিপজ্জনক এবং এটার বিরুদ্ধে সরব হওয়াটা কেন দরকার? তুমি যদি খুব কম কথা একটু বলো। প্রথমত, শ্রমিক আইন, ভারতবর্ষের যে শ্রম আইন, এই শ্রম আইনের অনেকগুলো ধারা ছিল, ঠিক আছে। সেই ধারাগুলোকে সংক্ষিপ্ত করে চারটে মূল বিষয় নিয়ে আসা হচ্ছে, এবং এই চারটে মূল বিষয়ের মধ্যে শ্রমিক মালিক সম্পর্কের যে মূল বিষয়টা সেটা সম্পৃক্ত থাকছে। এই নতুন আইনে যেটা বিপজ্জনক সেটা হচ্ছে শ্রমিকের অর্জিত যে অধিকারগুলো, দীর্ঘদিন লড়াইয়ের মধ্য থেকে শ্রমিকরা যে অধিকারগুলো অর্জন করেছিল, সেই অধিকারগুলো অনেকগুলোই এই আইনের আওতার বাইরে চলে যাচ্ছে। যেমন কি করা হয়েছে, শ্রমিকদের ধর্মঘটের অধিকার, এই অধিকারটা অর্থাৎ শ্রমিক যখন কোণঠাসা হয়ে পড়বে সে কিন্তু সম্মতভাবে তার প্রোডাকশন বন্ধ করে ধর্মঘট করতে পারবে। এই ধর্মঘটটা বেআইনি, এই ধর্মঘট করলে পরে একটা নেগোসিয়েশনের মধ্য দিয়ে যাতে সেই ব্যবস্থাটা, দাবি দাওয়াগুলো মেটে, তার একটা উদ্যোগ নিতে হবে। এটা ভারতবর্ষের শ্রম আইনের মধ্যে একভাবে একটা প্রচলিত ধারণা ছিল। এখন যেটা হচ্ছে, পুরোটাই যারা নিয়োগকর্তা, মালিক, তার পক্ষে সমস্ত আইনগুলো তৈরি করা হয়েছে। ফলে অনেক জায়গাতেই সংখ্যা খুব কম হলে সেখানে কোনো ইউনিয়নই করা যাবে না। আগে যেমন যে কোনো জায়গায় 10 জন হলে পরে সে ইউনিয়ন করবার রাখতো, তবে এখন সেই সমস্ত জায়গায় বন্ধ করে দেওয়া হচ্ছে।
অন্তত কম করে 300 লোকের যদি সংস্থা হয় তাহলে একটা ইউনিয়ন করা যাবে, তার নিচে হলে হবে না। এখানে বিপজ্জনক হচ্ছে আরো একটা দিক, মালিকরা, অথচ মালিকদের পক্ষে যে সুবিধা করে দেওয়া হয়েছে, একটাই কারখানা আমি দেখছি, একটাই হিন্দুস্তান মোটর কারখানা, তার মধ্যে একটাকে বলা হচ্ছে মোটর ডিভিশন, এটা একটা কোম্পানি, একটা হচ্ছে হেভি ইঞ্জিনিয়ারিং ডিভিশন, সেটা একটা আলাদা আলাদা কোম্পানি, আবার কম্পাইল করে যখন গাড়ি একটা ফিনিশ প্রোডাক্ট বেরোচ্ছে সেটা আর একটা কোম্পানি, বলে একই মালিক আর কোম্পানিটাকে 3-4টে ভাগ করে দিচ্ছে। গোটা শ্রমিক সংখ্যা 4টে কোম্পানিতে ভাগ হয়ে যাচ্ছে। এখানে আগে একটা কোম্পানি ছিল, সেখানে 4টে কোম্পানি হচ্ছে, এবং কোনো কোম্পানিতে 300-র বেশি লোক নেই বলে তাকে ইউনিয়ন করতে দেওয়া হবে, তাহলে ইউনিয়ন রাইট তার কাছ থেকে চলে গেল। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে শ্রমিকরা দীর্ঘদিন ধরে শ্রমের সময়টা নির্ধারিত ভাবে 8 ঘন্টা শ্রমের ছিল, নির্ধারিত ছিল, সেখানে কাজের সময়টা এখন মালিকরা বেঁধে দেবে, কখনো 10 ঘন্টা, কোথাও 12 ঘন্টা পর্যন্ত কাজ করিয়ে নেওয়া হচ্ছে। সেখানে তার কাজের সময়ে, ভারতবর্ষের একটা স্বাধীন দেশ, স্বাধীনতার 75 বছর পেরিয়ে যাওয়ার পরেও এমন মহোৎসব হচ্ছে, সেই মহোৎসবের শ্রমিকদের শ্রমের বলি হতে হচ্ছে। তার কাজের এরিয়া শুধু শ্রমিকদের ক্ষেত্রে নয়, মানে আমরা শ্রমিক বলতে যেটা কারখানা শ্রমিক তা নয়, আইটি সেক্টর থেকে শুরু করে একেবারে পড়ানোর জন্য অধ্যাপনা যারা করছে সেখানে পর্যন্ত এই কাজের সময়গুলোকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। আর একটা যেটা করা হচ্ছে, অথচ ন্যূনতম মজুরি, যেটা মজুরির কোনো স্বীকৃতি নেই, ন্যূনতম মজুরি প্রকৃত মজুরির থেকে অনেক নিচে, এবং মালিক তার ইচ্ছা মতো মজুরি নির্ধারণ করছে। মালিক যেটুকু মনে করবে সেটুকু। আমি যদি একটু মানে কারখানা ছেড়ে দিয়ে শুধুমাত্র অধ্যাপক শিক্ষক যারা আছে তাদের দিকে তাকাই, তাহলে দেখবো বেসরকারি শিক্ষা ক্ষেত্রে ন্যূনতম শিক্ষকদের কোথাও দেখবেন একদম পড়াচ্ছে বিশ্ববিদ্যালয়ে, টাকা পাচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষকের মতো। একজন প্রাইমারি স্কুল শিক্ষক যা পান, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাই পাচ্ছে। গতকাল আমি দেখলাম একটা নিজস্ব অভিজ্ঞতা, একটি জায়গাতে অধ্যাপক নেওয়া হবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তার মাইনের নির্ধারণ করা হয়েছে 20,000 টাকা, একজন 30,000 টাকায় পড়ে, তারপরে সেটা টাকায় পড়ে, তারপরে আবার সেই লোকটা চলে যাওয়ার পর আবার একজন করা হয়, সে বললো আমাকে 30,000 টাকা, 24,000 টাকায় অফার দিয়ে তাকে সেই কাজ করতে বাধ্য করা। অনেক যারা ধরেন বিশ্ববিদ্যালয়, কলেজ বিশ্ববিদ্যালয়, তাদের স্যাক্ট বলে একটা বিষয় পশ্চিমবাংলায় চালু করা হয়েছে, স্টেট এজেড কলেজ টিচার। তাদের নেট যদি থাকে তাহলে 30,000, নেট না থাকলে 25,000 টাকা ফিস। কলেজে পড়াচ্ছে, কলেজের অধ্যাপক, তার মাইনে কত? 25,000, 30,000। কে তাকে নিয়োগ করেছে? রাজ্য সরকার নিয়োগ করেছে। ফলে এই বিষয়, এটা সরকার কথা বলছে, সরকার প্রসিত কলেজ যেগুলো, কথা, এবং যারা বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়, সেখানে অবস্থা আরো মর্মান্তিক। কারণ তারা এই শিক্ষার ব্যবসা করতে নেমেছে, তারা পুঁজি নিয়োগ করছে, এবং তারা টাকা তুলবে, যে রেভিনিউ তারা আর্ন করবে তার সামান্য একটা অংশ তারা খরচা করবে, তবে তাদের প্রফিটটা বাড়বে, এবং সেই সামান্য অংশ যদি খরচ করতে হয়, কাদেরকে ঠকাতে হবে? যারা শিক্ষক, যারা শ্রমটা দেবেন,